শুনতে থাকুন অ্যালজেনন ব্ল্যাকউডের কাহিনী অবলম্বনে একটি অলৌকিক দ্বীপ। নভেম্বর মাস, শীত পড়তে শুরু করেছে। মামুলি পিকনিক টিকনিক বাদ দিয়ে যদি একটু নির্জনতায় বসে শীতের আমেজ উপভোগ করতে চান, তাহলে বাক্স প্যাঁটরা গুছিয়ে ঘুরে আসতে পারেন স্বচ্ছ জলের কানাডিয়ান লেকের উপরে কোনো জনশূন্য আইল্যান্ডে। সে আইল্যান্ডে কোনো মানুষ থাকে না। গোটা দ্বীপের বুক জুড়ে শুধু অসংখ্য মেপল গাছের সার, আর সেই মেপলের জঙ্গলের মাঝে মাত্র একটা জনশূন্য দোতলা কটেজ। সে দ্বীপে ঢোকার যে রাস্তা, তার উপরে সারাদিন গাছের মাথা থেকে লালচে সোনালি পাতা পড়ে যায়। চারিদিক ঘেরা জলের বুক থেকে উড়ে এসে জলো হাওয়া কটেজের জানলার সাদা পর্দা দুলিয়ে দিয়ে যায়। দাঁড়ান, এক্ষুনি সুটকেস বের করবেন না, আমরা এখনো ট্রাভেল কোম্পানি খুলিনি। সমস্ত নির্জনতা, সমস্ত একাকিত্বের বুকেই কিছুটা অন্ধকার থাকে। গাছ থেকে খসে যে পাতা মাটির উপরে এসে পড়ে, তার কি কোনো ছন্দ নেই? জলো হাওয়ায় যেভাবে পর্দা দোলে, তাতে কি ইশারা নেই কিছু? রাতে মেপলের বন থেকে যে খসখস শব্দ ভেসে আসে, তা কি কিছু বলতে চায় আমাদের? শুনুন, মন দিয়ে শুনুন প্রতিটা শব্দ। কিছু অর্থপূর্ণ, কিছু অর্থহীন, আবার কিছু সাংকেতিক। অ্যালজেনন ব্ল্যাকউডের কাহিনী আ হন্টেড আইল্যান্ড অবলম্বনে আমাদের আজকের গল্প একটি অলৌকিক দ্বীপ। যে ঘটনার কথা বলতে চলেছি, সেটা আসলে মন্ট্রিয়াল থেকে টরন্টো যাওয়ার পথে কানাডিয়ান লেকের উপরে অবস্থিত একটি বদ্ধ দ্বীপে আমার 2 সপ্তাহ কাটানোর অভিজ্ঞতা। সে দ্বীপটা লেকের ঠিক কোথায় খুঁজলে পাওয়া যাবে তা আমি আর বলতে চাই না। ঘটনার যে স্মৃতিটুকু আমার মনে জেগে আছে, সেটাই শুধু আপনাদের শোনাতে চাই। প্রায় 15 বছর আগের কথা। তখনও আমি কলেজের পড়াশোনা শেষ করিনি। পড়াশোনার সঙ্গে সঙ্গে ছিল দেশ বিদেশ ঘুরে বেড়ানোর শখ। সে সময় এক অভিযাত্রী দলের সঙ্গে ভিড়ে কানাডা পাড়ি দিয়েছিলাম। আমাদের দলটা কানাডিয়ান লেকের উপর দিয়ে যেতে যেতে একটা ছোট দ্বীপের উপরে আশ্রয় নিয়েছিল। কথা ছিল একটা রাত সেখানে কাটিয়েই ভোর ভোর নাগাদ আবার যাত্রা শুরু করব আমরা। আমি কিন্তু আর যেতে রাজি হলাম না। কারণটা আর কিছুই নয়, গোটা গ্রীষ্মকালটা এই ট্রাভেল পার্টির সঙ্গে ঘোরাঘুরি করে গায়ে হাওয়া লাগিয়েই কাটিয়ে দিয়েছি। পড়াশোনা প্রায় কিছুই করিনি। ফলে যা হওয়ার, সিলেবাস জমতে জমতে একেবারে গলা অবধি পুজে এসে খোঁচা দিয়ে চলেছে ক্রমাগত। এখন কিছুদিন বই খাতা মেলে পড়াশোনা না করলেই নয়। এই আইল্যান্ডে এসে থেকেই খেয়াল করেছি, আমাদের দলটাকে বাদ দিয়ে জায়গাটা ভীষণ নির্জন, চারিদিক জল দিয়ে ঘেরা। লোকজন খুব একটা যায় না এদিকে। তাছাড়া আইল্যান্ডের একেবারে মাঝ বরাবর একটা বেশ বড় সড়ো কাঠের কটেজ আছে। ব্যাস, সোনায় সোহাগা। আমি ঠিক করে নিলাম, আগামী 1 সপ্তাহ ট্রাভেল পার্টির সঙ্গ ছেড়ে ওই কটেজে বসেই লেখাপড়ায় মন দেব। সেপ্টেম্বর প্রায় শেষ হয়ে শরৎ আসতে চলেছে। লেকের জলের দিকে তাকালে এখন ঝাঁক ঝাঁক ট্রাউট মাছ চোখে পড়ছে। লেকের ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকা মেপল গাছের পাতায় ঘন লাল আর সোনালি রং লাগতে শুরু করেছে। এই গোটা আইল্যান্ডের বুকে আছে বলতে একটা সার বাঁধা মেপল গাছের জঙ্গল, তার মাঝে একটা দোতলা কটেজ, একটা ডিঙি নৌকা আর গোটা কত কাঠ বিড়ালি। স্থানীয় এক চাষি সপ্তাহে একবার করে আসে এখানে, খাবার দাবার বিক্রি করে ফিরে যায়।
আমার দলে যারা ছিল তারা যাবার আগে এক গাদা উপদেশ দিয়ে গেল আমাকে। এখানে রাতের দিকে উষ্ণতা নাকি শূন্যের নিচে নেমে যায়, ফলে সে সময় বাইরে বেরোলে ঠান্ডায় জমে যাওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া এখানে একদল স্থানীয় উপজাতির লোক নাকি বেশ বুনো জীবনযাপন করে। বিদেশি মানুষ দেখলে মাঝে মধ্যে আক্রমণ করে বসে। তাদের থেকে যতটা সম্ভব দূরে দূরে থাকাই ভালো। ওরা সবাই চলে যাওয়ার পরেই চারপাশ থেকে একটা অদ্ভুত একাকিত্ব এসে চেপে ধরল আমাকে। এই আইল্যান্ডের চারিদিকে ৬-৭ মাইল জুড়ে অন্য আইল্যান্ড নেই। কটেজের পিছন দিকে কয়েক কিলোমিটার সাঁতরে গেলে একটা জঙ্গল পড়ে বটে, কিন্তু সেই জঙ্গলের সীমারেখা যতদূর দেখা যায় তাতে জনবসতি চোখে পড়ে না। এত নির্জনতার মাঝেও আশ্চর্যের ব্যাপার হলো এই দ্বীপের পাথর আর গাছপালাদের ভীষণ জীবন্ত মনে হয়। দ্বীপটা একবার ঘুরে দেখতে গিয়ে মাঝে মাঝেই মনে হলো যেন পাথরগুলো আমার নাম ধরে ডেকে উঠছে। ব্যাপারটা হেসে উড়িয়ে দিলাম অবশ্য। কটেজের ভিতরে মোট ৬টা ছোট ছোট বেডরুম আছে, যেন একটা বড় ঘরকেই পাইন গাছের ছোট কাঠ দিয়ে আলাদা আলাদা করে রাখা হয়েছে। সবকটা ঘরেই একটা কাঠের খাট, একটা ম্যাট্রেস আর একটা করে চেয়ার দেখতে পেলাম। অথচ সব মিলিয়ে আয়না আছে 2টো, তার একটা আবার কোনো কারণে ভেঙে গিয়েছে। কটেজের মেঝে যেহেতু কাঠের তৈরি, তাই হাঁটাহাঁটি করতে গেলে মচমচ করে শব্দ হয়। তার উপরে এখানে আগে যারা থাকতো তাদের এত চিহ্ন ছড়িয়ে আছে যে কোনো ঘরে ঢোকার আগে মনে হয় ঘরে ঢুকলেই হয়তো কাউকে চোখে পড়বে। এই 6টা ঘরের মধ্যে দোতলার একটা ঘরের দরজা কিন্তু অনেক টানাটানি করেও খুলল না। কোনো কারণে কবজায় জং ধরে হয়তো আটকে গেছে সেটা। মনে হয় যেন ভিতর থেকে কেউ টেনে ধরে রেখেছে দরজাটাকে। অনেক বাছাবাছির পর শেষে দোতলার একটা ঘরেই ঠাঁই নিলাম। এই ঘরটা বারান্দার একেবারে পাশে, অন্যগুলোর তুলনায় অনেকটাই ছোট, তবে বিছানাটা বেশ বড়সড়। একতলার সিটিং রুমের একেবারে মাথার ওপরেই এই ঘরটা। জানলা দিয়ে তাকালেই সকালের সূর্যটা চোখে পড়বে। কটেজের সামনের লম্বা রাস্তাটা জলরেখার একেবারে প্রান্ত বরাবর শেষ হয়েছে। বোটে করে কেউ আইল্যান্ডে এলে সেখান দিয়েই উঠতে হয়। রাস্তা ছাড়া আইল্যান্ডের বেশিরভাগটাই মেপল গাছে ঢাকা। কটেজের একেবারে গা ঘেঁষে এমনভাবে গাছগুলো উঠে এসেছে যে হালকা হাওয়া দিলেও মনে হয় ঘরের ভিতরে তাদের পাতা ঢুকে আসবে। দিনের বাকিটা সময় তাঁবু থেকে জিনিসপত্র এনে এখানে গোছাতে গোছাতেই কেটে গেল। যেটুকু দিনের আলো পড়েছিল তাতে ছোট বোটটা নিয়ে দ্বীপের চারদিক একবার প্রদক্ষিণ করে এলাম। মাটিতে পা রাখতে আগের থেকে আরো নির্জন মনে হলো আইল্যান্ডটাকে। এতক্ষণে সূর্য ডুবে গেছে। কানাডার এই অঞ্চলে গোধূলি বলে কিছু হয় না। আকাশের বুক থেকে হঠাৎ করেই উবে যায় সূর্যটা। বোটটা জলের উপরে বেঁধে রেখে কটেজের সামনের রাস্তাটা ধরে এগিয়ে আসতে লাগলাম আমি। উপরে চোখ তুলে তাকিয়ে শোবার ঘরের বারান্দাটা চোখে পড়ল। যে 6টা ল্যাম্প বারান্দার উপরে জ্বালিয়ে গেছিলাম সেগুলো আগের মতোই জ্বলছে। তাদের খয়েরি উজ্জ্বল আলো একতলার কাচের জানলায় ক্ষীণ হয়ে এসে পড়েছে। সেই মৃদু আলো ছায়ার আঁকিবুকিতে মনে হলো একতলার বেডরুমের জানলায় যেন দাঁড়িয়ে আছে কেউ। সে রাতে একটু তাড়াতাড়ি শুতে চলে গেছিলাম। মাথার কাছের জানলাটা খোলা রেখে শুয়েছিলাম বলে বাইরে গাছের পাতার শব্দ কানে আসছিল ক্রমাগত। সেই সঙ্গে দূরে বাঁধা বোটের গায়ে জল লেগে তরঙ্গের ছপছপ আর মচমচে কাঠের শব্দ।
আর একটা আওয়াজ। সম্ভবত এই অলৌকিক নিঃসঙ্গ পরিবেশে আমার মনের ভুল। তাও মনে হলো কটেজের ফাঁকা বিস্তীর্ণ করিডোরে যেন ফিসফিস করে কথা বলে চলেছে কেউ। খুব চাপা পায়ের শব্দ। কারা যেন লুকিয়ে চুরিয়ে ঘোরাঘুরি করে চলেছে গোটা কটেজ জুড়ে। এক সময় গিয়ে সেই সমস্ত শব্দ আমার স্বপ্নের সঙ্গে মিশে গেল। একটা সপ্তাহ এমন করেই কাটলো। ঠিক যেমন চেয়েছিলাম পড়াশোনা তেমন করেই এগিয়ে নিয়েছি কিছুটা। তবে 10 দিনের মাথায় একটা অদ্ভুত ঘটনা ঘটল। মাঝরাতে হঠাৎ করেই ভেঙে গেল ঘুমটা। ঘুম থেকে উঠেই কেমন একটা বিশ্রী অনুভূতি হলো। ঘরের চারদিকের বাতাস যেন আমার উপর ভিড় করে রয়েছে। অকারণেই কিরকম একটা ভয়ে এসে চেপে ধরলো আমাকে। ঘরটার ভিতরে যেন কিছু একটা আছে, দেখতে পাচ্ছি না, অথচ আমার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার তার অস্তিত্ব জানান দিচ্ছে আমাকে। অস্বস্তিটা এত বেড়ে উঠল যে আমি শেষ পর্যন্ত ঘর থেকে বেরিয়ে নিচে নেমে রান্নাঘরে চলে এলাম এবং আমাকে অবাক করে দিয়ে ঘরটা ছেড়ে আসতেই ভয়টাও কমে গেল। সেদিন রাতটা একতলাতেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে জলখাবার বানাতে বানাতে এই কটেজে কাটানো সমস্ত রাতগুলোর কথা মনে করলাম। ঠিক কিসের জন্য কাল রাতটা অতটা ভয় পেলাম সেটা কিন্তু কিছুতেই বুঝতে পারলাম না। মনে পড়ল একদিন রাতে এত জোরে হাওয়া দিচ্ছিল যে তাতে একতলার জানলার পাল্লাগুলো বেশ জোরে ধাক্কা খাচ্ছিল বারবার। আমি একতলায় নেমে এসে জানলা বন্ধ করতে গিয়ে দেখি জানলা বন্ধই আছে। আওয়াজটা কোথা থেকে আসছিল সেটা বুঝতে পারিনি অবশ্য, কিন্তু এর বাইরে তেমন কিছু তো ঘটেনি। তাহলে কাল রাতে অমন করছিল কেন মনটা? খেয়ে দিয়ে লেকের জলে একটু সাঁতার কেটে বই হাতে দোতলার ঘরটায় যেতে গিয়েই দরজার বাইরে থমকে দাঁড়িয়ে পড়লাম। কেন জানি না কিছুতেই ঢুকতে ইচ্ছা করছে না ঘরটায়। মনে হচ্ছে ঘরের ভিতরে ঢুকলেই খারাপ কিছু একটা ঘটবে। কিন্তু ভারী বিপদে পড়া গেল। আমার মনের ভিতরে কেউ একটা বসে আগাম নির্দেশ দিয়ে চলেছে আমাকে। নির্দেশটা এতই প্রবল যে বই হাতে নিচে নেমে এলাম আমি। নামার আগে সেই বন্ধ দরজাটাও চোখে পড়ল। এই কদিনে ওটা কয়েকবার খোলার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি তাতে। সেদিন সন্ধ্যায় আর উপরের ঘরে শুতে গেলাম না। বসার ঘরের মেঝেতেই একটা ম্যাট্রেস টেনে এনে শুয়ে পড়লাম। জানি ব্যাপারটা অকারণ ভয়ের কাছে নতি স্বীকার, কিন্তু তাও ঘুম না হলে পড়াশোনা এগোবে না আমার। রাত ঠিক 8টা নাগাদ খাওয়া দাওয়া সেরে বসার ঘরের চেয়ারে বসে বইতে মুখ দিলাম। খোলা জানলার বাইরে একবার চোখ মেলে তাকালাম। বাইরের গোটা আইল্যান্ডের উপরে শান্ত একটা রাত নেমে এসেছে। জমাট বাঁধা হাওয়া একটুও নড়ছে না, এমনকি লেকের জলে ঢেউয়ের শব্দ অব্দি আসছে না। আকাশের বুক
কালো পর্দার মতো মেঘের দল ঢেকে রেখেছে। ঠিক একটা ঝড়ের পূর্বাভাসের মতো নিস্তব্ধ হয়ে আছে সব কিছু। এত কিছুর মধ্যেও মাথাটা আশ্চর্য রকম পরিষ্কার লাগলো আমার। বেশ একটানা মন দিয়ে পড়তে লাগলাম। রাত যত বেড়ে চলেছে নিস্তব্ধতা তত গাঢ় হচ্ছে যেন। কাঠবিড়ালিগুলোর আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছে না। কাঠের পাটাতনগুলো মচমচ আওয়াজ থামিয়ে চুপ করে আছে। ঘড়িতে শব্দ করে 9টা বাজল। হঠাৎ আশ্চর্য হয়ে খেয়াল করলাম বইয়ের পাতায় একটাই প্যারাগ্রাফ যেন বারবার পড়ে চলেছি আমি। অথচ প্যারাগ্রাফগুলো এতই সরল যে দ্বিতীয়বার পড়ার দরকারই হয় না। মনে হলো শত চেষ্টা করেও আমি মনোযোগ ধরে রাখতে পারছি না। খেয়াল করলাম কয়েকবার একসঙ্গে 2টো পাতা উল্টে ফেলেছি, অথচ পাতার শেষ অবধি পড়ার আগে খেয়ালও হয়নি গন্ডগোলটা। হচ্ছেটা কি? আমার শরীর তেমন ক্লান্ত নয়, মনও বেশ সজাগ হয়ে আছে। তাহলে আমি আবার মনটাকে এক জায়গায় জড়ো করে বইতে এনে ফেললাম। কিছুক্ষণ এগোলো পড়াটা, কিন্তু একটু পরেই আমার মাথা এলিয়ে পড়ল চেয়ারের পিছনে। চোখ খুলে দেখলাম কি কারণে যেন জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছি। সেখানে এখনো খুটখুটে অন্ধকার জমাট বেঁধে আছে। কিছু তো একটা গন্ডগোল হচ্ছে। মনে হলো ঘরের কোথাও কিছু একটা কাজ করতে ভুলে গেছি আমি। কোথাও একটা জানলা খোলা আছে হয়তো। চেয়ার ছেড়ে উঠে উপরে গিয়ে ঘরগুলো দেখে এলাম। শোবার ঘরের ফায়ার প্লেসের আগুন নিভে এসেছে। ঘর থেকে বেরিয়ে বাড়ির চারপাশটা একবার ঘুরে দেখে এলাম। না, সবই ঠিক আছে। তাহলে বারবার কেন মনে হচ্ছে কোথাও কিছু একটা গোলমাল হয়ে আছে? আমার মাথাটাই কি খারাপ হয়ে গেল তাহলে? ব্যাপারটা জোর করে মাথা থেকে সরিয়ে ফেলে ঘরের চারিদিকে একবার চোখ বুলাতে গিয়ে মনে হলো ঘরটা হঠাৎ যেন বেশ কিছু পুরনো হয়ে গেছে। ঘরের দেওয়ালে আগের থেকে হলুদের পরিমাণটা বেড়ে উঠেছে। জানলা দিয়ে কি নতুন কোনো আলো আসছে তাহলে? ব্যাপারটা এত বেশি করে মনে হতে লাগলো যে আমি উঠে দাঁড়িয়ে জানলার কাছে মুখটা নিয়ে গিয়ে বাইরে তাকালাম। না, কেউ নেই। উপরের শোবার ঘরের বারান্দা থেকে ল্যাম্পের আলো বাইরে এসে পড়েছে। একই রকম একটা মানুষের ছায়া পড়ে আছে জানলার বাইরে। আর কোথাও কিচ্ছু নেই। রাস্তাটা পেরিয়ে বোটটা যেখানে বাঁধা আছে তার কাছাকাছি একটা সাদা বাতি স্তম্ভ আছে। লেকের জলের কিছুটা সেই আলোয় চোখে পড়ে। সেদিকে এক টানা তাকিয়ে থাকতে থাকতে আচমকাই চমকে উঠলাম আমি। লেকের যে অংশটায় আলো গিয়ে পড়েছে সেটার উপর দিয়ে একটা বোট যেন দ্রুত একদিক থেকে আরেক দিকে চলে গেল। এত রাতে এই সময়ে লেকের উপরে কে ডিঙি বাইবে? বিশেষ করে এখানে চারিদিকে তেমন কোনো জনবসতি নেই যখন। খানিকটা ভয় লাগলো আমার। বোটটার উপরে কেউ বসেছিল কিনা দেখতে পাইনি। আপাতত সেটা অন্ধকারে হারিয়ে গেছে। চেয়ারে বসে পড়ে আবার পড়াশোনায় মনোযোগ দিলাম। মনটা কিন্তু উসখুস করতেই লাগলো। কি যেন একটা গন্ডগোল লাগছে।
কিছু একটা ভুল হয়ে আছে। কোথাও কোথাও একটা জানলা কিংবা ঠিক এমন সময় জলের উপর থেকে একটা আওয়াজ ভেসে আসতে চোখ তুলে দেখলাম আবার একটা ডিঙি জলের উপর দিয়ে সরে যাচ্ছে। এবার মনে হলো দুটো লোক বসে আছে ডিঙিটার উপরে। এক ঝলকে তাদের চেহারা দেখে স্থানীয় আদিবাসী বলেই মনে হলো। আগের মতোই আলোর একদিক থেকে আরেক দিকে সরে গেল ডিঙিটা। অস্থির পায়ে উঠে জানলার কাছে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ সেইভাবে দাঁড়িয়ে থাকতেই তৃতীয়বার ডিঙিটা দেখতে পেতেই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল আমার কাছে। একটাই ডিঙি নৌকা বারবার দেখছি আমি। আইল্যান্ডটাকে ঘিরে পাক খাচ্ছে দুটো লোক। কিন্তু কেন এত রাতে দুটো আদিবাসী লোক এই নির্জন আইল্যান্ডের চারপাশে করছেটা কি? জানলার কাছটায় কিছুটা আলো আছে, সেখান থেকে আমি অন্ধকারে সরে এলাম। লোকগুলোর উদ্দেশ্য খারাপ হতে পারে। অন্ধকারে দাঁড়িয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে অপেক্ষা করতে লাগলাম ডিঙিটাকে আবার দেখা যায় কিনা। চতুর্থবার ডিঙিটা কিন্তু এক পাশ থেকে অন্য পাশে সরে গেল না, বরঞ্চ আলোটার ঠিক সামনে দাঁড়িয়ে পড়ল। আমার বোটের একেবারে পাশেই ডিঙিটাকে বেঁধে লোক দুটো আইল্যান্ডের ভিতরে উঠে এলো। রাস্তাটা ধরে এগিয়ে আসতে লাগলো কটেজটার দিকে। এতক্ষণে তাদের উদ্দেশ্যটা বুঝতে পেরেছি আমি। বসার ঘরের পিছনে রাখা ব্যাগের ভিতর থেকে মার্টিন রাইফেলটা বের করে নিলাম। দ্রুত নিভিয়ে ফেললাম টেবিল ল্যাম্পটা। ঘরের ভিতরটা যতটা সম্ভব অন্ধকার করে রাখা দরকার। একেবারে কোণের দিকে ঘেঁষে দেওয়ালে পিঠ রেখে অপেক্ষা করতে লাগলাম। দরজা এবং আমার মধ্যে আছে শুধু টেবিলটা, তার উপরে এখনো আমার বই খাতা ছড়িয়ে আছে। একটু একটু করে অন্ধকারটা চোখ সয়ে গেল আমার। জানলার বাইরেটা আবার দেখতে পেলাম। এতক্ষণে লোক দুটো সেখান থেকে অন্তর্হিত হয়েছে। তারা জানলা বা সামনের দরজা যা দিয়েই ভিতরে আসুক না কেন, আমার চোখে পড়তে বাধ্য। শিরায় রক্তের শব্দ শুনতে পেলাম আমি। নিঃশ্বাস বন্ধ করে রাইফেল উঁচিয়ে অপেক্ষা করতে লাগলাম। বাইরের দরজার কাছে তাদের পায়ের আওয়াজ পেলাম। বুঝলাম দরজা দিয়েই ভিতরে ঢুকবে তারা। তাই যদি ঢোকে আমার ঘরের সামনে দিয়ে যেতেই হবে। কিছুক্ষণ সেইভাবে অপেক্ষা করতেই কাঁচের দরজার ওপাশে একটা দীর্ঘ ছায়ামূর্তি স্পষ্ট হয়ে উঠল। আন্দাজে বুঝতে পারলাম লোকটার উচ্চতা প্রায় 6.5 ফুট। চওড়া কাঁধ, দেহের ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। তার ঠিক পিছনেই এ লোকটার চেয়ে কিছুটা বেঁটে আর একটা লোক। আমার হাত একবারের জন্য কেঁপে উঠল। বুঝতে পারলাম এদের একজনকে লক্ষ্য করে গুলি চালালে অন্যজন আক্রমণ করবে আমাকে। নার্ভের চাপ কোনো রকমের সামলে আমি সেইভাবে অপেক্ষা করতে লাগলাম। একবার চিৎকার করতে ইচ্ছা করলো, কিন্তু জানি কোনো লাভ হবে না তাতে। রাইফেলের নলের উপরে আঙুলটা আর অনুভব করতে পারছি না। উত্তেজনায় আমার স্নায়ু অবশ হয়ে আসছে। দরজার কাছে হ্যান্ডেলটা মোচড়ানোর শব্দ পেলাম। তারপর ধীরে ধীরে দরজা খুলে ভিতরে ঢুকে এলো তারা। পিছনের বেটে লোকটা বন্ধ করে দিল দরজাটা। এখন ঘরের 4 দেওয়ালের মধ্যে আমরা 3 জন। বহু চেষ্টা করেও নিঃশ্বাস ধরে রাখতে পারলাম না আমি। ঘরের চারিদিকে কিছু যেন
খুঁজে চলেছে লোকগুলো। টেবিলের নিচে দেওয়ালের গায়ে ঝুঁকে বারবার কিছু একটা দেখার চেষ্টা করছে। আমি কিছুক্ষণের জন্য বিপদের গন্ধ ভুলে অবাক হয়ে তাকিয়ে রইলাম তাদের দিকে। এত আতিপাতি করে খুঁজছেটা কি? ঘরের জিনিসপত্র চুরি বা লুট করার কোনো ইচ্ছা তো দেখছি না। বেশ কিছুক্ষণ সেইভাবে খোঁজাখুঁজির পর দুজনেই সোজা হয়ে উঠে দাঁড়ালো। কি যেন ভেবে মেটে লোকটা আচমকাই আঙুল তুলে উপরের দিকে দেখালো। লম্বা লোকটা সেই আঙুলের দিকে তাকিয়ে একবার ঘাড় নেড়ে কিছু বুঝে এগিয়ে গেল দরজার দিকে। এই ঘরটা ছাদের দিকে দেখিয়ে কি বোঝালো লোকটা? মুহূর্তে মনে পড়ে গেল উপরের শোবার ঘরটা, যে ঘরটায় থাকতে গেলেই একটা অস্বস্তি চেপে ধরছিল আমাকে। আমি অবাক হয়ে দেখলাম ঘরের ভিতর থেকে দুজন লোক একসঙ্গে বেরিয়ে উপরের সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। লোকগুলো যা খুঁজছে সেটা সম্ভবত ওই ঘরেই আছে। কি এমন জিনিস আছে ওখানে? আমার তো তেমন কিছুই চোখে পড়েনি। নিষ্পন্দ কয়েকটা মুহূর্ত কাটল। আমি দেওয়ালের কাছ থেকে সরলাম না। লোকগুলো ঘর থেকে বেরিয়ে যেতে আমার হাতের স্নায়ুগুলো আবার সচল হয়ে উঠল। উপর থেকে একটা আওয়াজ শুনে বুঝলাম উপরের শোবার ঘরে কিছু একটা সরাচ্ছে তারা। কিন্তু বিছানা ছাড়া তেমন কোনো আসবাব তো নেই সেখানে। বিছানা সরালে আরো জোরে আওয়াজ হওয়ার কথা। কি সরাচ্ছে তাহলে? কিছুক্ষণ পরে আবার সিঁড়ির উপরে পায়ের আওয়াজ শুনতে পেলাম। এবার শুধু পায়ের আওয়াজ নয়, কিছু একটা যেন টেনে সিঁড়ির উপর ঘষতে ঘষতে নিচে নামিয়ে আনছে তারা। বাইরে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে এবার। আকাশের কোণে যে কালো মেঘটা ছিল সেটা এতক্ষণে ঝরে পড়তে শুরু করেছে। সেই সঙ্গে ভেসে আসছে মৃদু বাজ পড়ার শব্দ। ক্রমশ বেড়ে উঠছে বাজের দাপট। সাদা আলোর ঝলকে কয়েক সেকেন্ডের জন্য উদ্ভাসিত হয়ে উঠছে সমস্ত ঘরটা। আমি মনে মনে প্রমাদ গুনলাম। সিঁড়ির ল্যান্ডিংয়ের কাছে এসে ঘরের ভিতরে তাকিয়ে বিদ্যুতের আলোয় যদি আমাকে দেখতে পায় তারা, তাহলে ল্যান্ডিংয়ের একেবারে কাছে এগিয়ে এসেছে এখন পায়ের আওয়াজ। ঘরের ঠিক বাইরে দুজন লোককে আবার চোখে পড়ল আমার। হ্যাঁ, আগের মতোই কাঁচের দরজা ঠেলে ভিতরে ঢুকে এলো তারা। পিছনের বেটে লোকটার হাতে যে জিনিসটার একটা প্রান্ত ধরা আছে সেটা যে ঠিক কি তা আন্দাজ করা সহজ না। একবার দেখে মনে হলো একটা বড় সিডার গাছের লগকে ঘরের ভিতরে টেনে এনেছে, কিংবা একটা অতিকায় ডানার মৃত পাখি। জিনিসটার আউটলাইনটা কিছুতেই বুঝতে পারলাম না। জিনিসটাকে সেইভাবে মাটিতে ঘষতে ঘষতেই আমার দিকে এগিয়ে এলো তারা। মনে হলো আমাকে যেন আগেই দেখতে পেয়েছে দুজন। এক পা করে এগিয়ে আসছে আমার দিকে। বাইরে ভীষণ জোরে একটা বাজ পড়ল। বুঝতে পারলাম এবার আবার ঘরটা আলোয় উদ্ভাসিত হয়ে উঠবে। আমার আর লুকানোর জায়গা নেই। সমস্ত শব্দ এখন এমনভাবে থেমে গেছে যেন পৃথিবী ফিরে গেছে সেই আদিম সময়ে যখন সময়ের জন্মই হয়নি। আমি আন্দাজে লম্বা লোকটার কপাল লক্ষ্য করে বন্দুক তুলে ধরে সেকেন্ড গুনতে লাগলাম। 1, 2,
দিন বিভৎস সাদা আলো ঝলকে উঠল ঘরের ভিতরে, আর তাতেই এক পলকের জন্য আমার দৃষ্টি লোকটার কপাল থেকে সরে তাদের হাতে ধরা জিনিসটার উপর গিয়ে পড়ল। পাখি নয়, কাঠের লগ নয়, একটা বিদেশির মৃতদেহ। আমার হাত থেকে রাইফেল খসে পড়ল। আলোটা নিভে যাওয়ার ঠিক আগে লম্বা লোকটা আমার দিকে এগিয়ে এলো। আমি তার দিকে আঘাত করতে যেতেই একটা হাত দিয়ে আমাকে ধরে ফেলো সে। সঙ্গের বেডে লোকটা একটা আঙুল মুখের কাছে তুলে এনে ইশারায় চুপ করতে বলল আমাকে শব্দ করতে বারণ করছে তারা। জ্ঞান হারানোর ঠিক আগে আবার মেঝেতে পড়ে থাকা সেই মৃতদেহটার উপরে চোখ পড়ল আমার। মেঝের উপর লুটিয়ে পড়ে থাকা মৃতদেহটা অন্য কারো নয়, আমার নিজের। শুনছেন বাবু, শুনছেন? পরদিন সকালে একটা মানুষের গলার আওয়াজে ঘুম ভাঙে আমার। তাহান, হ্যাঁ বাবু। চোখ খুলে দেখি সেই চাষিটা এসে ডাকাডাকি করছে। সকালে খাবার বেচতে এসে বাইরের দরজাটা খোলা দেখে ভিতরে ঢুকে আমার খোঁজ করে এসে দেখে আমি মেঝের উপরে পড়ে আছি। একটু দূরেই মার্টিন রাইফেলটা পড়েছিল। আমি উঠে বসতে চাষিটা অবাক মুখে পরপর প্রশ্ন করতে থাকে আমাকে। আমি তার কোনোটার উত্তরই দিতে পারিনি। উঠে দাঁড়িয়ে চাষির সঙ্গেই সমস্ত কটেজটা ঘুরে দেখে আর কিছুই খুঁজে পাইনি। সেই কটেজে আর থাকার সাহস হয়নি আমার। পরের এক সপ্তাহ চাষিকে কিছুটা টাকা পয়সা দিয়ে তার বাড়িতেই কাটিয়ে দিয়েছিলাম। সেখান থেকে চলে আসার বছর 10 পর আর একবার সেই আইল্যান্ডে ফিরে গেছিলাম আমি। তখনও একই রকমভাবে দাঁড়িয়েছিল কটেজটা। তার ভিতরে আর একবার ঢুকে দেখার সাহস হয়নি আমার। সেদিন রাতে ঠিক কি ঘটেছিল তা আমি এখনো জানি না। দোতলার যে ঘরটা বন্ধ অবস্থায় ছিল সেটার ভিতরে ঠিক কি ছিল তাও আমার জানা নেই। তবে ইদানিং যখনই চুপ করে বসে সে রাতের কথা ভাবি, একটা মাত্র সম্ভাবনা আমার মাথায় উঁকি দেয়। সেই বন্ধ ঘরের ভিতরে যেই থাকুক না কেন, একটা গোটা আইল্যান্ডে বছরের পর বছর একাই কাটাতে হয় তাকে। তাই কেউ কটেজে থাকতে এলে সে একটা সঙ্গী খুঁজে পায়। কিন্তু আমাদের স্থূল ইন্দ্রিয়ের পক্ষে তার অস্তিত্ব অনুভব করা সম্ভব নয়। তাই আমাদের শরীর থেকে আত্মাকে আলাদা করে যোগাযোগ করতে চায় সে। এই কারণেই প্রথম দিন ঘুম ভেঙে যাওয়ার পর থেকেই তার অস্তিত্ব অনুভব করা শুরু করি আমি। এরপর থেকে শেষ দিন ঘুম ভাঙা অবধি গোটা সময়টা কেবল আমার আত্মাই জাগ্রত ছিল। শরীর পড়েছিল শোবার ঘরেই। ওই দুজন স্থানীয় আদিবাসী তাদের তন্ত্রমন্ত্র প্রয়োগ করে আমার আত্মাকে আবার আমার শরীরে প্রবেশ করিয়ে দিয়ে গেছিল। মাঝে মাঝে ভাবি, সেদিন সেই কালো চামড়ার স্থানীয় লোকগুলো যদি না থাকতো তাহলে আজ আমি আর আপনাদের সামনে বসে এই গল্প বলতে পারতাম না। হয়তো সেই কানাডিয়ান লেকের উপর সেই নির্জন কটেজে ওই বন্ধ ঘরের দরজাটা খোলা থাকতো আমার জন্য। আচ্ছা বলুন তো, একটা হানাবাড়ির কোন ঘরে ভূত পাওয়ার সম্ভাবনা সব থেকে কম? পারলেন না? খুব সহজ, লিভিং রুম। কারণ লিভিং রুম ট্র্যাডিশনাল ভূতের গল্পের নিয়ম বলে একটা বাড়ির যে ঘরটা শত চেষ্টার পরেও কিছুতেই খুলছে না, বা যে ঘরটা খুলতে বাড়ির থুতথুরে কেয়ারটেকার বারণ করেছে, সেখানেই ভূত থাকার সম্ভাবনা সব থেকে বেশি।
ঠিক যেমন আমাদের মনের ভিতরেও একটা ঘর আছে, যেটা সহজে খুলতে চাই না আমরা। তার ভিতরে আমরা জমা করে রাখি মনের যাবতীয় অলৌকিক অন্ধকারকে। সন্দেহ নেই সেই জমাট অন্ধকারও মাঝে মাঝে একাকিত্বের অভিশাপে ভোগে। আমাদের গল্পে আমরা বারবার চেষ্টা করি আপনার সেই অন্ধকার একাকিত্বকে ছোবার। শুনছিলেন অ্যালজেরনন ব্ল্যাকউডের কাহিনী আ হন্টেড আইল্যান্ড অবলম্বনে। একটি অলৌকিক দ্বীপ